উঠে যেতে যেতে বলে, আমি এখন বাইরে যাই, এসে বলবানি তোমায়। আচ্ছা। আমি সত্যি তোমায় বলতে চেয়েছিলাম এখন, কিন্তু শুনলেই তো ওরা কিভাবে জোরাজুরি করছে ফোনে। আমি মন খারাপ করিনি। আপনি এতদিন পর এসেছেন এদিকে, স্বাভাবিক আপনার বন্ধুরা অপেক্ষা করছে। আপনি ঘুরে আসুন, তারপর না হয় বলেন আমায়, আমি অপেক্ষা করব। রাহিতার কথায় মুচকি হাসলো স্বপ্নীল। রুম ছেড়ে যাওয়ায় উদ্দেশ্য বের হচ্ছিল, রাহিতাও বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাচ্ছিল। ঠিক সে সময় স্বপ্নীলের কথায় পাজোড়া থামে ওর। তুমি এত ভালো কেন রাহিতা? প্রত্যেকবার আমার বোঝানোর আগেই নিজে থেকে আমার সবকিছু কিভাবে বুঝে যাও? স্বপ্নীলের কথায় তৎক্ষণাৎ উত্তর দিল না রাহিতা। ওর কথার বিনিময়ে নম্র চোখে মিষ্টি হাসি উপহার দিল শুধু। ওর পক্ষ থেকে জবাব না পেয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল স্বপ্নীল। সে চলে যেতেই কক্ষ জুড়ে প্রতিধ্বনি হলো রাহিতার অস্ফুষ্ট কণ্ঠস্বর, ভালোবাসি যে তাই। রুম ছেড়ে বেরোতেই পথিমধ্যে রাহিতার দেখা হয় দীপ্তর সাথে। ছেলেটা হাঁটছে এদিকে ওদিক এবং উসখুস করছে একটু পরপর বাড়ির মেইন গেটের দিক চেয়ে। রাহিতার দিকে চোখ পড়তে এতক্ষণের চিন্তিত ভাব সরিয়ে হাসি টানে মুখে। ধীর পায়ে এগিয়ে এসে বলে, নতুন ভাবি যে, রেস্ট নিয়েছেন ঠিকমতো? জার্নির ক্লান্তি দূর হয়েছে? জি ভাইয়া। আপনি এদিকে কি করছেন? কাউকে খুঁজছেন? সাহসে উত্তর দেয় রাহিতা। ওর প্রশ্নে খানিকটা ইতস্তত করে দীপ্ত। কাচুমাচু ভঙ্গিতে বলে, না তো, আমি আবার কাকে খুঁজবো? দীপ্তর কথা মোটেও বিশ্বাস হয় না রাহিতার। ও বুঝে দীপ্ত ওর থেকে কিছু লুকোতে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি সহজ হতে পারছে না। তাই কিছু একটা ভেবে রাহিতা ওর সাথে খাতির জমানোর চেষ্টা করে। নম্র মুখে বলে, আচ্ছা এসব বাদ দিন। আপনাদের সম্পর্কে ঠিক মতো কিছু শোনাই হলো না। বিয়ের সময় তাড়াহুড়ায় সবাইকে দেখেছিলাম, এখন আর সঠিক মনে নেই। দুই ভাই বোন না আপনারা? তার কথায় এবার নিজ চিন্তা ভাবনা ঝেড়ে মাথা নাড়ে দীপ্ত। সেভাবেই বলে, হ্যাঁ, আমরা দুই ভাই বোন। আমার ছোট বোন নীতি, ওরই বিয়ে। আব্বুর চার ভাই বোন। আমরা এক চাচা ও দুই ফুপি, দিলার ফুপি সহ। এই তো আমাদের পরিবার। ছোট্ট চাচা অর্থাৎ স্বপ্নীল ভাইয়ের ছোট মামা রাতে আসবে, তখন ওদের দেখা হবে। এছাড়াও রাতে আরও একজন আত্মীয় আসবেন, সীমা ফুপি। উনি হচ্ছেন... কথাটা বলেই থেমে গেল দীপ্ত। হুট করে মনে পড়ল কথা বলতে বলতে সে একটু বেশিই বলে ফেলেছে, তাই মুখে কুলুপাটাই শ্রেয় মনে করলো এখন। এদিকে দীপ্তকে চুপ থাকতে দেখে রাহিতা অসন্তুষ্ট হলো। মাত্র এই কাঙ্ক্ষিত কথাটা শুনতে যাচ্ছিল, এমন সময় দীপ্তর থেমে যাওয়াটা একদমই ভালো লাগলো না তার। তাই তো অশান্ত গলায় বলে, কি হলো? থেমে গেলেন কেন ভাইয়া, বলুন না। আসলে ভাবি, আমার না একটা কাজ মনে পড়ে গেছে। আমি এখন আসি। আপনিও বাহানা দিয়ে পালাতে চাইছেন তাই তো? এবার ধরা পড়ায় মাথা নত করে নীরব দাঁড়িয়ে রয় দীপ্ত। রাহিতাকে এর বিপরীতে কি উত্তর দেবে সে ভেবে পায় না। এদিকে দীপ্তর নীরবতা লক্ষ্য করে রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলে, আমি জানি না আপনারা আমার থেকে কেন সীমা খালামুনির বিষয়টা লুকোতে চাইছেন। যেখানে একটু পর উনি নিজেই আসবেন এ বাসায়, তখন তো তার সাথে দেখা হবেই তাই না? তাহলে আমায় আগে বললে সমস্যা কোথায়? এমন কিছুই না ভাবি, কেউ আপনার থেকে কিছু লুকোতে চায় না। আসলে বিষয়টা এমন যে... বিষয়টা যেমনই হোক, আমারও তো জানার অধিকার আছে না ভাইয়া? রাহিতার প্রশ্নে মাথা নেড়ে সায় দেয় দীপ্ত। মেয়েটা সত্যিই মিথ্যে বলেনি, তার জানার পুরোপুরি অধিকার আছে। তাই সবকিছু ভুলে দীপ্ত সিদ্ধান্ত নেয় সে রাহিতাকে জানাবে সবটা। সীমা ফুপি হচ্ছে আব্বুদের ছোট চাচার মেয়ে, দিলার ফুপির চাচাতো বোন, অর্থাৎ স্বপ্নীল ভাইদের দূর সম্পর্কে খালা। কথাটা কর্ণগোচর হতেই কিছু একটা মাথায় আসে রাহিতার। মনে মনে কিছু একটা ছক কষে শ্বাসরোধ কণ্ঠে প্রায় তৎক্ষণাৎ শুধায়, অনিকা আপুর মা? আচমকা রাহিতার এই প্রশ্নে কিছুটা চমকায় দীপ্ত, তবু দ্বিমত করে না। এক পলক রাহিতার দিক চেয়ে মাথা নেড়ে সায় দেয়। দীপ্তর সম্মতি পেয়ে এতক্ষণে সব ঘটনা যেন পরিষ্কার জলের ন্যায় স্বচ্ছ হয়ে যায় রাহিতার কাছে। এবার সে বুঝে যৌন মহিলা নিয়ে কেন সবার এত চিন্তা, কেন স্বপ্নীলের এহেন আচরণ। বেশ কিছুক্ষণ রাহিতাকে চুপ থাকতে দেখে দীপ্ত গলা ছেড়ে বলে,
ভাবি কি মন খারাপ করলেন? আসলে আমাদেরও মন হচ্ছিল এমনটাই। এই তো, আপনাকে এই ব্যাপারে বলিনি কেউ। না না না, আমার মন খারাপ হবে কেন? সবটা তো আগে থেকেই জানি, শুধু চিনতাম না কাউকে। আজ চিনেও যাব। মলিন হেসে বলে রাহিতা। ওর মুখ দেখে মায়া হয় দীপ্তের। কি সাবলীল ভাবেই না বলছে সবটা। কোনো কিছু হারিয়ে গেলে তার বিনিময়ে সৃষ্টিকর্তা তার চেয়েও উত্তম কিছু দেন মানুষের জীবনে। তেমনটাই হয়েছে স্বপ্নিলের ক্ষেত্রে। সে সত্যিই ভাগ্যবান রাহিতাকে পেয়ে। মনে মনে ভাইয়ের জন্য খুশি হয় দীপ্ত। এরই মাঝে রাহিতা বলে ওঠে, একটু আগে কি তবে সীমা খালামণির জন্যই দরজার দিকে তাকিয়ে উকি দিচ্ছিলেন? তখন আরে না, ওটা তো স্বপ্নীল ভাই আসছে কিনা দেখার জন্য উকি দিলাম। দিলার ফুপি পাঠালো ভাইয়া আসছে কিনা দেখার জন্য। একে তো সীমা ফুপি আসার কথা শুনেই ভাইয়ের মুড বিগড়ে গেছে, তাই তার সাথে দেখা হওয়ার আগে ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলেন ফুপি। সবটা যেন বুঝে রাহিতা সেভাবে মাথা নাড়ায়। প্রসঙ্গ বদলাতে মুখে ফের হাসি টেনে জিজ্ঞেস করে, এত কিছু জানা হলো, তবু আপনার সম্পর্কেই তো ঠিকমতো জানা হলো না ভাইয়া। আপনি কিসে পড়েন? মানে এখনো পড়াশোনা করছেন নাকি চাকরি? সব ঠিক থাকলে আমি গ্র্যাজুয়েশন করব এবছর, এরপর চাকরিতে ঢুকে যাব। ও, সেই হিসেবে তো আমি আপনার জুনিয়র। আমি সেকেন্ড ইয়ারে মাত্র। আপনি আমায় আপনি করে বলছেন, শুনতে কেমন জানি লাগছে। মাথা চুলকে বলল রাহিতা। ওর কথায় হেসে ফেলল দীপ্ত। চোখে মুখে অভিব্যক্তি এনে বলল, আপনি আমার চেয়ে বয়সে ছোট হলেও সম্পর্কে বড়, সেই হিসেব আপনি করে বলছি। স্বপ্নিল ভাই সম্পর্কেও বয়স আমার বড় এবং আমার প্রিয় এক কাজিন, সেই হিসেবে আপনাকে ভাবি হিসেবে আপনি বলে ডাকাটাই আমার কাছে সম্মানের। দীপ্তর কথা শুনে মুগ্ধ হয়ে মাথা নাড়ালো রাহিতা। ছেলেটা সত্যি সম্পর্কের সম্মান করতে জানে। রাহিতার ভাবনার মাঝেই দীপ্ত বলল, সীমা ফুপি কিন্তু খুব সাংঘাতিক মানুষ, ছুরির মতো ধারালো জবান তার। আগেই সাবধান করে দিচ্ছি, তার থেকে দূরত্ব বজায় রাখবেন। হয়তো অনেক কিছুই বলবে। মেয়ে মারা যাওয়ার বেশি দিন হয়নি কি না, তাই মনে কষ্ট নেবেন না তার কথায়। কথাগুলো বলা শেষ হতেই দীপ্তর মা ডাকলো তাকে। রাহিতার থেকে বিদায় নিয়ে মায়ের ডাকে সে চলে গেল। পেছনে ফেলে গেল এক চিন্তিত রাহিতাকে। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা পার হয়েছে। কিছুক্ষণ হলো। একটু আগেই বাসায় এসেছে স্বপ্নিলের ছোট মামা ও তার পরিবার। তাদের সাথে কথাবার্তা বলে ভালোই সময় কাটছিল রাহিতার। এমন সময় এক পুরু কণ্ঠের মেয়েলি গলা শুনতে পেল সবাই। দরজার দিকে চোখ পড়তেই শাশুড়ি বয়সী এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহিতা না চিনেও সে বোঝে এটাই তার কাঙ্ক্ষিত বিপদের আগমন। এরই মাঝে সবার সাথে কুশল বিনিময় করে মহিলা খানিক বাদে কিছু দূর বসে থাকা দিলারা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলেন, এতদিন পর তোর দেখা পেলাম। আজকাল নাকি ধরাছোঁয়ার বাইরে চলে গেছিস? ছেলের বিয়ে হতে না হতেই এই হাল হলে হবে? তবে তো বাকি দিন পড়েই আছে। তার কথায় বিস্মিত হলো রাহিতা। এভাবে কথা বলছে কেন তার শাশুড়ির সাথে? বোঝাই যাচ্ছে স্বপ্নিলের বিয়ে নিয়ে এক চাপা ক্ষোভ জন্মে আছে মহিলার মনে, যেটার রাগ ঝাড়তেই এ অবেলায় আগমন তার। তবে দিলারা বেগমকে রাহিতার মতো এতটা বিচলিত হতে দেখা গেল না। তিনিও বোনের মতো করেই জবাব দিলেন নির্দ্বিধায়, এমন করে বলছিস যেন নিজে খুব খবর নিয়েছিলি এতদিন আমার। তোর নিজেরই কোনো খবর নেই, আবার আমায় জিজ্ঞাস। দিলারার কথায় কিঞ্চিত অপমানিত বোধ করলেও তা গায়ে মাখল না সীমা। বরং তার চেহারা ও কণ্ঠে দেখা মিলল তাচ্ছিল্যতার। কথায় কথায় বলে উঠলেন, তো এতদিন পর যখন এলি তখন ছেলের বউকে আনিসনি সাথে? কোথায় সে? আমাদেরও দেখা। আলবত এনেছি। বিয়ের পর শ্বশুরবাড়ির প্রথম কোনো অনুষ্ঠানে সে আসবে না, এটা কি হতে পারে নাকি? এই রাহি, সামনে আয় তো মা, তোর খালা শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিই। ছোট করে শাশুড়ির কথায় চমকে ওঠে রাহিতা। এতক্ষণ যেটা শোনার অপেক্ষায় করছিল সেটা কর্ণপাত হতেই অজানা আশঙ্কায় বুকটা ধক করে ওঠে তার। খানিকটা শঙ্কা ও ভয় নিয়ে মৃদু পায়ে এগিয়ে যায় সীমা খালার সামনে। রাহিতা আসা মাত্রই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন সীমা বেগম, যেন এতক্ষণ ওর অপেক্ষাতেই ছিলেন। তির্যক চাহনিতে রাহিতাকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণে চলে কিছুক্ষণ। দুরু দুরু বুকে তার হাবভাব লক্ষ্য করে ঘামতে থাকে রাহিতা। স্বপ্নিল ও দীপ্তর সতর্ক বার্তা
থেকে ভাসে কানে, এদিকে স্বপ্নীলটাও এতক্ষণে বাড়ি ফিরল না। অন্যদিকে সীমা বেগম পৌঁছে গেছেন বাসায়। তার অগোচরে না জানি কত কিছুই শুনতে হবে রাহিতার আজ। হাঁসফাঁস করতে থাকা হৃদয়ে মেয়েটা এক বড়সড় ঢোক গেলে। ড্রয়িং রুমে নীরবতা বিরাজমান। বাড়ির অন্য সদস্যরা যথেষ্ট চেষ্টা করছেন সীমা বেগমকে থামানোর, তবুও তিনি কারো কথা শোনেননি। এক নাগারে প্রশ্ন করতে লেগে গেছেন রাহিতাকে। নাম কি তোমার? রাহিতা। বয়স কত? 21 বছর। তাহলে তো স্বপ্নিলের চেয়ে অনেক ছোট। তো সংসার কেমন চলছে? মাত্রই তো শুরু করলাম খালামণি। বিরক্তি ভাব চেপে যথাসম্ভব শান্ত কণ্ঠে উত্তর দেয় রাহিতা। সীমা বেগমের সাথে কথা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই যেন হাঁপিয়ে উঠেছে সে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই মহিলার, কারণ উনি এখনো নিজের মতো সেই যে প্রশ্ন করা শুরু করেছেন, থামার নাম যেন নিচ্ছেন না। মুখে রীতিমতো ট্রেন ছুটছে তার। একটু পর যখন থেমে গেলেন, রাহিতা ভাবল এবার বোধহয় ভাগ্য সহায় হয়েছে। কিন্তু ঠিক সে সময় সীমা বেগম দম নিয়ে আবারও অনর্গল প্রশ্ন করা শুরু করলেন। অতঃপর কিছুটা বিরক্ত হয়ে রাহিতা বাধ্য হয়ে বলল, এক এক করে প্রশ্ন করুন না খালামণি, এতগুলো উত্তর একসাথে কিভাবে দিব? কথাটি যথাসম্ভব নর্মভাবে হাসি মুখেই বলে রাহিতা। কিন্তু এতে সীমা বেগমকে খানিকটা খুশি দেখালো। মনে হলো যেন এতক্ষণ এমন কিছু শোনারই অপেক্ষা করছিলেন তিনি। রাহিতার এ কথায় তিনি আকাশ থেকে পড়লেন। এমন ভাব ধরে দিলারা বেগমকে উদ্দেশ্য করে বললেন, শুনলি তোর ছেলের বউয়ের কথা? বিয়ে হতে না হতেই এভাবে মুখ চলছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানা নেই, অথচ বাকি দিন তো এখনো পড়েই আছে। সীমা বেগমের কথা শুনে রাহিতা তাজ্জব বনে গেল। সামান্য এটুকু কথা বলেছে আর উনি সরাসরি বলে দিলেন যে বড়দের সাথে কথা বলার ম্যানার জানে না। আশ্চর্য! রাহিতা উত্তর দিবে এমন সময় দিলারা বেগম চোখের ইশারায় ওকে থামতে নির্দেশ দিলেন। বোনের দিক চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমার জানা মতে রাহিতা তো খারাপ কিছুই বলেনি। তুই একসাথে এতগুলো প্রশ্ন করেছিস বিধায় ও তোকে আস্তে ধীরে প্রশ্ন করতে বলেছে, তাও যথেষ্ট বিনয়ের সাথে। তাহলে এতে তোকে অসম্মান করারই বা কি হলো? ওহ, এখন তো ছেলের বউয়ের কথাই ঠিক লাগবে তোর। বোনের কথা তো এখন আর ভালো লাগবে না। আমার মেয়ে যখন বেঁচে ছিল তখন তো ঠিকই আমার সাথে খাতির ছিল তোর। মেয়েটা আমার যাওয়ার বছর না ঘুরতেই তুই আরেকজনকে ঘরে তুলে তার জন্য নিজের বোনকে সবার সামনে এভাবে বলছিস? এত দরদ এই দুদিনের মেয়ের জন্য? মুখ সামলে কথা বল সীমা। তুই যাকে দুদিনের মেয়ে বলছিস সে আমার একমাত্র পুত্রবধূ। আমার বাড়ির মেয়ের মতোই দেখি আমি ওকে। আর তোর সাথে আমার সম্পর্ক নষ্টের জন্য দায়ীকে ঠিক করে বলতো, আমি না তুই। এবার দিলারা বেগমের কথায় সীমা বেগম বেজায় চটে গেলেন। এতদিনে চাপা ক্ষোভ যেন টকবগিয়ে উপচে পড়ল। খানিকটা উচ্চস্বরেই চিল্লিয়ে বলে উঠলেন, তো আমি আর কি করব বল? নিজের মেয়ে মরার 1 মাস না পেরোতেই যদি কেউ হুট করে খবর পায় তার মেয়ের না হওয়া হবু শাশুড়ি ছেলের বিয়ে দিয়ে ফেলেছে, তাহলে তার সাথে কথা বলতে মন চাইবে আমার? তুই আমার জায়গায় থাকলে কি করতি বল? এত সহজে সবকিছু ভুলে মেনে নিতে পারতি? উত্তর দে। কথা বলার মাঝখানে মৃত মেয়ের স্মরণে আঁচলে মুখ চেপে কেঁদে ফেললেন সীমা বেগম। তার কথা শুনে এবার দিলারা বেগম খানিকটা নরম হলেন। এ কাজের জন্য তিনি মনে মনে খানিকটা অনুশোচনা বোধ করলেও তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এর সিদ্ধান্তটা নিয়ে তিনি কোনোরূপ ভুল করেননি। স্বপ্নিলের সে সময় যে পরিস্থিতি ছিল তাতে ওকে রাহিতার সাথে বিয়ে দিয়ে তিনি সঠিক কাজ করেছেন। এর জন্য যত কথাই শুনতে হোক তিনি কখনো কিছু মনে করবেন না। এরপর বোনের কাঁধে হাত দিয়ে নরম সুরে বললেন, আমি জানি তোর খারাপ লেগেছে, কষ্ট পেয়েছিস তুই, পাওয়াটাই স্বাভাবিক। বরং সব তাড়াতাড়ি মেনে নিলেই অস্বাভাবিক লাগতো। কিন্তু তুই নিজের পরিস্থিতিটাই দেখলি শুধু। একবার আমার দিক থেকেও বিষয়টা ভেবে দেখ। আনিকা যাওয়ার পর স্বপ্নিল কতটা পাগল ছিল তুই কি জানতি না? মেয়েটা যাওয়ার পর আমার ছেলের কি অবস্থা হয়েছিল তুই কি জানিস না? তখন মা হয়ে আমি যদি ওর ভালোর কথা চিন্তা করে ওকে বিয়ে দেই, এটা কি খারাপ কিছু? জীবন তো কারোর জন্য থেমে থাকে না, স্মৃতিকে আঁকড়ে ধরে আর কতদিনই বা চলবে কেউ? দিলারা বেগমের কথায় সীমা বেগম খানিকটা শান্ত হলেও তার আক্ষেপ কমল না। পুরোপুরি কাঁধ থেকে বোনের হাত সরিয়ে দিয়ে বললেন,
এত কিছু আমি বুঝতে চাই না। আর কি বলছিলি যেন তুই? আনিকা চলে যাওয়ার পর স্বপ্নিলের কি অবস্থা হয়েছিল? এসব কথা অন্য কাউকে শোনাতে আসবি, আমাকে নয়, বুঝেছিস? আরে ও কখনো আমার মেয়েকে ভালোবাসেনি। যদি বাসতো তবে ওর মরার পর মাসখানেক না পেরোতেই আরেকজনকে ঘরে তুলতো না। এতটুকু কথা শেষ করে সীমা বেগম হঠাৎ ফুঁসে উঠে তেড়ে গেলেন রাহিতার দিকে। অবাক নয়নে এতক্ষণ দুবোনের ঝগড়া দেখে রাহিতা হুট করে সীমা বেগমকে নিজের দিক আসতে দেখে খানিকটা ভড়কে যায়। সে কিছু বলার আগেই সীমা বেগম রাহিতার দিকে আঙ্গুল তাক করে বলে ওঠেন, সব দোষ এই মেয়ের। কি এমন আছে এর মধ্যে, হ্যাঁ, যে স্বপ্নিল আমার মেয়ের জন্য এতদিন পাগল ছিল, সে হুট করে একে দেখে রাতারাতি মন বদলে ফেললো? এই মেয়ে, কি এমন করেছো তুমি, বলো? আমি এসবের মধ্যে কি করে আসলাম খালামণি? এখানে কি সত্যি আমার দোষ আছে বলুন? হতাশ মুখে উত্তর দেয় রাহিতা। সে বুঝেছে সীমা বেগম এখন নিজের হুঁশ নেই। এতদিন বুকের মধ্যে তিল তিল করে জন্মানো রাগ ক্ষোভ যখন একসাথে বের হয়, তখন মানুষের নিজের মধ্যে থাকে না, সে যেন এক অন্য সত্তায় পরিণত হয়। সীমা বেগমের ক্ষেত্রেও বিষয়টা হয়েছে ঠিক তাই। রাহিতার কথা শুনে উনি বিনিময়ে বলেন, এখনো মুখে মুখে তর্ক করছো? তুমি তো ভারী নির্লজ্জ মেয়ে। মহিলার কথায় এবার রাগ চাপে রাহিতার অন্তরে। এতক্ষণ সে নতুন বউ হিসেবে ভদ্রতার খাতিরে যথেষ্ট বিচক্ষণভাবে উত্তর দিচ্ছিল। ভেবেছিল মেয়ের শোকে শোকাহত এক মা তার কষ্ট প্রকাশ করছে সবার সামনে, তাই তো সে চুপ করে সব শুনে যাচ্ছিল। কিন্তু এবার তো তিনি নির্দ্বিধায় ওকে নির্লজ্জ বলে দিলেন, যখন যে তাকে যোগ্য উত্তর দিতেই হবে এখন। চোখ মুখ শক্ত করে রাহিতা উত্তর দেওয়ার জন্য মুখ খুলছিল, সে সময় নিশ্চুপ কক্ষে স্বপ্নিলের ভারী কণ্ঠের আওয়াজ প্রতিফলিত হয়। আমার জানা মতে ও নির্লজ্জ রকমের কোনো কিছুই করেনি, বরং তুমি ওকে অযথা যাচ্ছে তাই বলে অপমান করছো খালামণি। বাড়িতে নতুন কেউ আসলে কি আমরা তার সাথে এইভাবে কথা বলি? স্বপ্নিলের কথা শুনে সেদিক তাকায় রাহিতা। একই সাথে রুমে থাকা সকলের চোখ ঘুরে যায় সেদিকে। অথচ এত কিছুর পরেও স্বপ্নিল নির্বিকার, অত্যন্ত ধীরস্থিরভাবে পকেটে দুহাত গলিয়ে প্রবেশ করে সে। ওকে আসতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসেন সীমা বেগম।